নমস্কার, আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। যারা অন টাইমে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আর যারা পরে জয়েন করবেন তাদের জন্য আমি ভিডিওটা আবার রেকর্ডটা শেয়ার করে দেব, সবাই দেখবেন। এবং আমি প্রথমে আজকের যে টপিক, যে এই পুজোকে ঘিরে আমাদের একটা আলাদা ইমোশন, আলাদা একটা নস্টালজিক ফিলিং, অনেক কিছু সেই ছোট্টবেলা থেকে, ছোট থেকে বড় সবাই প্রচণ্ডভাবে একটা অধীর আগ্রহে অপেক্ষা করে আমাদের এই দুর্গা পুজো। তো সেটার জন্য 5 দিন ধরে, টানা 5 দিন ধরে বেশ আনন্দ করা চলে, সব কিছুই বেশ ভালোভাবে কাটে। কিন্তু এই সব কিছুর মধ্যে যাতে আপনারা সুস্থভাবে আনন্দটা করতে পারেন, অ্যাজ এ হেলথের সাথে রিলেটেড আমি, তো অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ডায়েটিশিয়ান, আমি আপনাদের সাথে আমার কিছু অ্যাডভাইসেস শেয়ার করব। তার কারণ হচ্ছে অনেকে ইন্ডিভিজুয়ালি আমাকে জানতে চাইছে, এই পুজোর সময়টা সত্যি কথা আনন্দ করতে গিয়ে অনেকে অনেক অসুস্থ হয়ে পড়েন। তো সেই জন্যে যাতে তারা সেই অসুস্থতা না হয়ে পড়েন, সেই জন্যই আমাকে অনেকে ইন্ডিভিজুয়ালি জানতে চাইছেন, এবং আমি ভাবলাম যে ইন্ডিভিজুয়ালি সবাইকে আলাদা করে অ্যান্সার দেওয়ার থেকে আজকের এই লাইভ করি, যাতে যারা আমার ডিরেক্ট আমার লাইভে আছেন তারা তো জানতে পারবেনই। তাছাড়া আমি যখন রেকর্ডটা শেয়ার করে দেবো, এখনো 1 সপ্তাহ বাকি আছে পুজো। আজকে সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভ মহালয়া। সবাই খুব ভালোভাবে পুজো যাতে এনজয় করতে পারেন, তার জন্যই আজকের আমার এই লাইভ। সবচেয়ে প্রথম আমি যে টিপসগুলো, যে কোশ্চেনগুলো আসে জেনারেলি আমার কাছে, সেগুলোর উপর বেশ করে আমি একটা ছোট্ট করে একটা স্পিচ দেবো। বেশিক্ষণ আমি সময় নেব না, পুজোর আগে এখন সবাই নানাভাবে ব্যস্ত, তার উপর আবার বাচ্চাদের এক্সামও চলছে, অনেকে বাচ্চাদের এক্সাম, পুজো সবকিছু নিয়ে একটু বেশি ব্যস্ত আছেন। প্রথমে আমি কিছু বলবো, তারপরে যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। যে এই পুজোকে ঘিরে আমাদের এত আনন্দ, এত নস্টালজিক, এটার পেছনে আবার কি হেলদি কারণ থাকতে পারে? কারণ আমি তো হেলদি লাইফের জন্যই সবসময় অ্যাডভাইস দিয়ে থাকি। তো হেলদি লাইফের সঙ্গে যে এই পুজো আনন্দ অনেকখানি কোরিলেটেড। তার কারণ আছে আমাদের, প্রথমে আমি আমাদের একটু মেডিকেল ভাষাই বলি, যে আমাদের বেশ কিছু গুড ফিলিং হরমোন আছে, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন। এই যে হরমোনগুলো, এই হরমোনগুলো কিন্তু সিক্রেশন হয় আমাদের এই পরস্পরের ইন্টারাকশন, আমরা যত ভালোভাবে লাইফটা কাটাবো, আনন্দ করব, পরস্পরের সাথে মেলামেশা করব, বিভিন্ন সম্পর্ক সবকিছুর সাথে, তো এইগুলোর সঙ্গে কিন্তু খুব কোরিলেটেড। যত আমরা এই যে আমরা এক কথা এখন আমরা বলি কি, আমরা ফ্রেশ অক্সিজেন, কারণ সবাই প্রচন্ড ব্যস্ত জীবন, তার খাওয়ার সময় নেই, ঘুমানোর সময় নেই, কাজের স্ট্রেস, টেনশন, ব্যস্ততা সবকিছু মিলিয়ে মানুষের জীবন কিন্তু প্রচন্ড বেশি প্যাকড আপ। এবং শুধু শুধু ওয়ার্কিং যারা তারা নয়, বাচ্চা থেকে বড় সবাই নানাভাবে ব্যস্ত। তো সেই সবের মাঝখানে এই যে একটু ফ্রেশ অক্সিজেন, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্রেশ অক্সিজেন আমাদের লাইফে বেঁচে থাকার জন্য। তো এইগুলো যখনই আমরা এনজয় করি, আমরা ঘোরাফেরা করি, সবার সাথে মেলামেশা করি, কথা বলি, ভালো ভালো খাবার খাই, পছন্দের খাবার খাই, তখন কিন্তু এই হরমোনাল সিক্রেশনগুলো আরো ইনক্রিজ হয়। এবং যখনই এই সব হরমোনগুলোর সিক্রেশন বাড়ে, ডোপামিন, সেরোটোনিন, এই যে হরমোনগুলো যখন সিক্রেশন বাড়ে, তখন কিন্তু ওভারঅল আমাদের ফিজিক্যালি এবং মেন্টালি আমরা কিন্তু অনেক বেশি ভালো থাকি। কারণ মানসিক জোর কিন্তু সবচেয়ে বড় শক্তি। আপনার যত বড় কঠিন অসুখ হোক, বা আপনার ফ্যামিলিতে, আপনার লাইফে যত প্রবলেম থাকুক, যদি আপনার মেন্টাল পাওয়ার অনেক ভালো থাকে, আপনি যদি মেন্টালি আপনার ফাইট করার সেই মানসিকতা থাকে, তাহলে কিন্তু আপনি অনেক তাড়াতাড়ি রিকভার করবেন। অনেক চোখের সামনে দেখা এমন অনেক ক্রিটিক্যাল কেসকে দেখেছি, জাস্ট তাদের একটা পজিটিভ মেন্টালিটি থাকার জন্য কিন্তু তারা সেই অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে রিকভার করতে পারে। তো সেই জন্যই এইসব পুজো আনন্দটাও কিন্তু খুব প্রয়োজন। যারা অনেকেই আছে যারা খুবই কাজ পাগল, এক কথায় বলবো, যারা প্রচন্ডভাবে কাজটাকে খুব ভালোবাসে, নো ডাউট নিজের কাজকে ভালোবাসা উচিত, নিজের কাজ নিয়ে থাকা উচিত, কিন্তু তবুও মাঝে এই ব্রেক, এই যে নানা রকম পুজো অকেশন, এগুলোর মাধ্যমে, এবং সেটা বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান সবকিছু আছে। তো এই সব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা যখন এই যে ব্রেকটা নিই, আমাদের একঘেয়েমি জীবন থেকে আমরা যখন একটা ছোট্ট করে ব্রেক নিই, সেটা কিন্তু আমাদের অনেক বেশি উপকার করে, এবং আমাদের হেলদি লাইফের জন্য কিন্তু অনেক হেল্প করে। তো
তো এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আমরা এগুলোকে অবশ্যই যে যতই ব্যস্ত থাকুন, পুজোর 5টা দিন একটু সবাই আনন্দ করুন, ভালোভাবে থাকুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এরপরে হচ্ছে যে এই আনন্দ করতে গিয়ে আবার অনেকে থাকে, কিছু মানুষ তো থাকে আনন্দ করতে চায় না, সেটা তাদের জন্য আমি প্রথমে এই কথাগুলো বললাম যে না, এগুলোও করবে, এগুলোও আপনার কাজের জগতেও কিন্তু অনেক উপকার করবে। যখনই আপনি মাঝখানে 5টা দিন ব্রেক নিয়ে আবার যখন নতুন করে কাজে জয়েন করবেন না, তখন দেখবেন আপনার কিন্তু ব্রেন আরো বেশি অ্যাক্টিভলি কাজ করছে। তো সেই জন্য তাদের জন্য এই কথা। আর কিছু মানুষ আছে, কিছু পার্সেন্টেজ, বরং বলা যায় এই পুজোকে ঘিরে সেই পার্সেন্টেজের সংখ্যাটা হয়তো বেশি, সেটা হচ্ছে যে 5 দিন বেনিয়ম, মানে একদম নিয়ম ভেঙে মানে প্রচন্ড আনন্দ। হ্যাঁ, অবশ্যই তাই। পুজোর 5টা দিন একটু তো নিয়ম ভাঙা হবেই, কিন্তু সেই নিয়ম ভাঙাটাও মানে কি করব, এটা আমার অভ্যেস, ডিউ টু মাই প্রফেশন। এটা মানে এটা আমার অভ্যেসই দাঁড়িয়ে গেছে যে আনন্দ করুন, সবকিছু করুন, কিন্তু সবকিছু একটু নিয়ম মেনে করুন। আপনি সবকিছুই খান, আমি কাউকে কিচ্ছু খেতে বারণ করব না। খাবার যেগুলো মানে যেগুলো খাবার জিনিস, সেগুলো কখনোই আমি, যেগুলো অ্যাডিকশন সেগুলো কিন্তু নয়। পুজো অকেশন মানে ইয়াং জেনারেশন চাইবে একটু বেশি করে স্মোক করি, এই স্কুল থেকে জাস্ট কলেজ লাইফে গেছে, তাদের ইচ্ছে করছে স্মোক করতে, এই পুজোতে আমরা এবার নতুন ট্রাই করব স্মোক করা, না, সেগুলোকে আমি কখনোই অ্যাকসেপ্ট করব না, সেগুলোকে কখনোই আমি, তাদেরকে আমি সাপোর্ট করছি না। বা আবার অনেকে থাকে অ্যালকোহল নেওয়ার জন্য, অনেকে আছে অকেশনালি অ্যালকোহল খায়। তো রেগুলার যারা খায় তাদের তো আমি কিছু বলারই নেই, তাদেরকে আমি সবসময় একটাই কথা বলবো, ছেড়ে দিন। আর যারা অকেশনালি খান, এরপর অকেশনালি কথাটা ইউজ করেন ঠিকই, তাদের একটা খাওয়ার বাহানা চাই তাই, কিন্তু অ্যালকোহল খেয়ে আপনার কোনো আনন্দই হয় না, বরং আপনি যদি সেরকম একটু হিউজ পরিমাণ খেয়ে ফেলেন তাহলে আপনার হ্যাংওভার হবে, তার জন্য আপনার বেশ কিছু সিমটম, যেটা খুব নেগেটিভ সিমটম অ্যারাইজ করবে, যার জন্য আপনিও কষ্ট পাবেন, আপনার বাড়ির লোকেরাও কষ্ট পাবে। এবং তার জন্য আপনি সাপোজ আপনি ষষ্ঠী সপ্তমীতে সেই আনন্দটা করতে গিয়ে আপনার বাকি অষ্টমী নবমী দশমী সব নষ্ট হয়ে যাবে। তাই স্মোকিং, অ্যালকোহল, এইসব অ্যাডিকশনগুলোকে তো কখনোই আমি প্রেফার করব না, কখনোই সাপোর্ট করব না। এরপরে যেটা আমি বলবো যে খাবার নিয়ে অনেকে অনেক প্রশ্ন থাকে, এটা খাবো কিনা, ওটা খাবো কিনা। আমি এক কথায় যদি বলি, আমি বলবো হ্যাঁ, সবকিছুই খান, বছরে 4-5টা দিন একটু ইচ্ছে করছে, ঠিক আছে, সবকিছুই খান, কিন্তু একটু নিজের শরীর বুঝে, যার যেটা কন্ডিশন আছে। সাপোজ যদি কারো ডিজিজ কন্ডিশন থাকে, সেখানে তো আপনাকে কিছু রেস্ট্রিকশন মানতেই হবে, যতই পুজো আসুক। আর বাকি আপনি সবকিছু অল্প অল্প করে খাবেন, এবং ভালো লাগছে বলে বেশি করে খাবেন সেটা নয়। আমার খুব ক্লোজ সার্কেলে আমি দেখেছি অনেকেই আছে যে রেগুলার একটু মেনটেন করেন, কিন্তু 3-4 মাস পরে যখনই কোনো একটা অকেশন পান, সে ফ্রাইড আইটেম, সাপোজ সে বলে কি যে আমি 3-4 মাস আমি কিছু ফ্রাইড আইটেম খাইনি, ডিপ ফ্রাইড জিনিস কিছু খাইনি, তাই সে 3-4 মাস পরে যখন খাওয়ার সুযোগ পাচ্ছে, তখন সে মানে একটা বড় প্লেট, হিউজ অ্যামাউন্ট, সে হয়তো পকোড়া, চপ, কাটলেট এইসব নিয়ে খেতে বসেছে। তো সেইগুলো কিন্তু আমি কখনোই, মানে এইখানেই আমি রাশটা টানবো বা আমি বারণ করব। বরং আপনি 8-10 দিনে দুটো ছোট্ট সাইজের পকোড়া খাচ্ছেন, বা দুটো ছোট ছোট পাঁপড় খাচ্ছেন 8-10 দিন গ্যাপে, আর বাকি 8-10 দিন আপনি বেশ ভালো হেলদি লাইফ লিড করছেন, তাহলে কিন্তু আপনার কিচ্ছু অসুবিধা হবে না। আপনি ওয়েট লস প্রসেস জার্নিতে থাকলেও কিন্তু আপনার ওইটুকুর জন্য আপনার কোনো ওয়েট গেইন হবে না। প্রতিদিনের খাবারটা আপনি খেয়াল করবেন, সেই দিন আপনি অন্যান্য খাবার কি খাচ্ছেন না খাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে যদি আপনি এইভাবে দুটো ফ্রাইড আইটেম খান, সেটা কিচ্ছু ক্ষতি হবে না। এবং পুজোর সময় সুযোগ পেয়েছি বলে একদিনে আমি প্রচুর পরিমাণে খেয়ে নেব, তারপরে আমার এত বেশি ইনডাইজেশন হয়ে যাবে, এত বেশি সমস্যা হবে যে আমি অসুস্থ হয়ে পড়বো, হসপিটালে দৌড়তে হবে, ডাক্তার কাছে দৌড়তে হবে, বা আমার বাড়ির লোক আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হবে, সেটা যেন না হয়। তো সেই জন্য যেটা আমি অন্যান্য সময় আমি বলে রাখি যে হেলদি লাইফস্টাইলের জন্য ফ্রাইড আইটেম খাওয়া উচিত নয়, কিন্তু পুজোর সময় আপনারা যখন ঠাকুর দেখতে বেরোবেন, রাস্তা দিয়ে হাঁটবেন, স্ট্রিটে বিশেষ করে, সেই সব গরিব মানুষরাও এই বছরে 4-5টা দিন অপেক্ষায় থাকে তাদের এই ছোট ছোট খাবারের স্টলগুলো নিয়ে। তো সেখানে রোল, চাউমিন, পকোড়া, ফ্রাইড কাটলেট, এগুলো দেখে আপনার লোভও হবে, আপনি খাবেন, কিন্তু একটু বুঝে খাবেন, পরিমাণটা একটু বুঝে খাবেন, আপনার শরীরের কন্ডিশনের কথা মাথায় রেখে একটু খাবেন। আর যেহেতু আপনি বাইরে খাবেন,
যদি ধরুন আপনার সেরকমই প্ল্যানিং যে আপনি বাইরে বেড়াতে যাবেন, আপনার বাইরে কিছু খাওয়া হবে বন্ধু বান্ধবের সাথে, সেক্ষেত্রে আপনার ঘরের ফুডটা কিন্তু আপনি তো নিশ্চয়ই মিনিমাম, যেটা আমি বলি মেন যে 3টে মেন মিল আর 3টে স্মল মিল, তো মেন আমি 3টে মেন মিলের কথা বলছি। আপনি যে সবগুলোই যে বাইরে খাবেন তা তো নয়, আপনি একটা টাইম আপনি বাইরে যাবেন, আইদার আপনি দিনের দিকে ঠাকুর দেখতে বেরোবেন যারা কলকাতার সাইডে থাকে তাদের, বা সেরকম বড় বড় শহরে যেখানে, সেখানে দুপুরবেলা থেকেই তারা লাঞ্চ করেই হয়তো বেরিয়ে পড়ে ঠাকুর দেখতে। আর কিছু জায়গায় থাকে বিকেলে সন্ধ্যের দিকে যায়। তো যে কোনো একটা টাইম আপনি হয়তো বাইরে খাচ্ছেন, তো বাকি যে টাইমগুলো আপনি বাড়িতে খাবেন সেই টাইমটা আপনাকে খেয়াল করতে হবে। সাপোজ আপনি লাঞ্চ করে বেরোবেন, তাহলে সেখানে লাঞ্চে আপনি একদম হালকা ঝোল সেদ্ধ অয়েল ফ্রি টাইপের খাবার খান। অয়েল ফ্রি খাবারও যথেষ্ট খাওয়া যায়, এবং সেটার জন্য বাড়ি যারা রান্না করেন তারাও তো 12 মাস একইভাবে করে যাচ্ছেন, কিন্তু এই পুজোর কটা দিন যদি তারাও একটু রিল্যাক্স থাকতে পারেন তাদেরও ভালো লাগবে। বাড়িতে রান্নাও কম করতে হবে, সেগুলো রান্না খুব চটজলদি হয়ে যাবে। এইভাবে আপনি লাঞ্চটাকে একদম হালকা খেয়ে তারপর আপনি বেরোন। মানে বাইরে যখন খাওয়ার প্ল্যান থাকবে তখন বাড়ির খাবারগুলো এইভাবে কন্ট্রোল করবেন। আর বাড়িতে যদি মনে হচ্ছে যে আপনার বাইরে বেরোনোর সেভাবে প্ল্যান নেই, পুজোর কটা দিন আপনি একটু বাড়ির আপনি বাড়িকে সময় দিতে পারেন না, ফ্যামিলিকে টাইম দিতে পারেন না, আপনার মনে হচ্ছে যে আপনি বাড়ির সাথেই সময় কাটাবেন, বা আপনার সেইভাবে বাইরে বেরোনো খুব একটা পছন্দও নয়, সবার সবকিছু পছন্দ নাও হতে পারে, কেননা এই ঠাকুর দেখা প্যান্ডেল হপিং এ একটা আলাদা ভিড়, আলাদা সাউন্ড, ক্রাউডি ব্যাপারও থাকে, সেটাও আবার অনেকে অপছন্দ করে। তো বাড়িতে থেকে হয়তো আপনার ভালো মন্দ বেশ খেতে ইচ্ছে করছে, তার জন্য তো আমার প্রচুর হেলদি ডিলিশিয়াস রেসিপিস আছে, পিজা থেকে শুরু করে এভরিথিং, যে কোনো ধরনের পরোটা পিজা অলরেডি আমি প্রচুর রেসিপি শেয়ার করেছি। বিভিন্ন ধরনের হেলদি উপায়ে কিভাবে ক্রিস্পি কাটলেট এইগুলো করা যায় সেগুলোও আমি আপনাদের সাথে যতটা সম্ভব পেরেছি এখনো পর্যন্ত শেয়ার করেছি। তো সেইগুলো আপনারা ট্রাই করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। তো সবকিছু আমাদের এই উৎসবকে ঘিরে খাওয়াটা প্রচন্ড বেশি কোরিলেটেড, তাই খাওয়া নিয়েই বেশি আমাদের বলা হবে। আর অ্যাজ বিকজ আই এম এ ডায়েটিশিয়ান, তো সেই জন্য খাওয়া নিয়ে সাবধানটাই করব। তো এটা গেল একটা দিক, যে খাবারের ব্যাপারটা এইভাবে আপনাকে মাথায় রাখতে হবে। আপনি হয়তো রেস্টুরেন্টে খাবেন, সেখানে আপনার ফুড চয়েসটাও কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে। আপনি যে 2-3টে আইটেম আপনি অর্ডার করছেন, তার মধ্যে একটু বেশি অয়েলি জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করুন। আপনি ধরুন একটা কিছু, সাপোজ আপনি ননভেজ চিকেন মাটন কিছু বা পনির, আপনি কিছু একটা বেশ মশলাদার একটা খুব স্পাইসি একটা অর্ডার করলেন, এবং তার সাথে একদম ফ্রাইড লুচি পুরি এইসব না করে, ময়দা দিয়ে করবি রেস্টুরেন্টে জেনারেলি, সেখানে আমরা পাবো না, আটা দিয়ে হয়তো রেয়ার খুব 2-1টা যদি থাকে, আদারওয়াইজ জেনারেলি রেস্টুরেন্টে কখনোই আটা দিয়ে খুব একটা করে না, ময়দা দিয়ে করবে। তবুও অন্তত যেগুলো একটু বেকড করা জিনিস, যেগুলো একটু তেলটা কম ইউজ হচ্ছে, প্লেন নান, তন্দুরি রুটি, প্লেন রুটি, এরকম ভাবে আপনি একটু নিয়ে নিন তার সাথে, বা রাইসের আইটেম তার সাথে নিন। রাইসের আইটেমে খুব বেশি তেল ঘি এগুলো একটু তো তুলনামূলক কম ইউজ হবে। তো সেরকম ভাবে আপনি আপনার ফুড চয়েসটা করুন। এইভাবে আপনাকে রেস্টুরেন্টে গেলেও কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে এগুলো। আরেকটা কথা আমি বলবো, এই যে ঘোরাফেরা আনন্দ সবকিছুর সাথে নিজের রেগুলারিটিটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। জানি আমি প্রথমেই বললাম যে পুজোর কটা দিন আমাদের সবারই নিয়ম ভাঙবে, আমারও ভাঙবে আপনারও ভাঙবে, কিন্তু সেই নিয়ম ভাঙার মধ্যেও যেন একটা ব্যালেন্স থাকে, একটা রেগুলারিটি থাকে। যে আমি সকাল থেকে খেলাম না, একদম সেই সন্ধেবেলায় হঠাৎ করে প্রচন্ডভাবে বিরিয়ানি ফ্রাইড এই এটা ওটা চাপ মাটন চাপ এইসব খেয়ে নিলাম, এগুলোর থেকে একটু নিজেকে সামলে চলতে হবে। একেবারে টাইম টু টাইম হবে না ঠিকই, সকালে আপনি যেই সময় ব্রেকফাস্ট করতেন সেই সময় হবে না, যেই সময় লাঞ্চ সেই সময় হবে না, কিন্তু তবুও সারাদিনে খুব বেশি মিল স্কিপ না করে অল্প করে হলেও, বা ইন বিটুইন মিল একটু ফ্রুটস এইসব জিনিস, যেগুলো আপনার কুক করার ব্যাপার থাকবে না, সময়ের অভাবে ঘুরতে যাচ্ছেন, বা বাড়িতে মাও হয়তো উপোস করছে পুজো দিচ্ছে, তার জন্য আপনাকে রান্না করে দিতে পারছেন না, তো এরকম যখন সিচুয়েশন হয় তখন কিছু ড্রাই জিনিস আপনার বাড়িতে রাখতে হবে। ড্রাই নাটস, বিনস, এগুলো আপনার ড্রাই রোস্ট করে আপনি রেখে দিন বাড়িতে আগের থেকেই। এমনিতেও আমি বলি সবসময় এগুলো বাড়িতে রাখা উচিত, স্ন্যাক্স হিসেবে এগুলো ইউজ করা খুবই কাজে দেবে। আর আদারওয়াইজ এই যে সময়গুলোতে যেগুলো কোনো কুক করার প্রয়োজন হবে না, আপনি অল্প করে সেটাকে নিলেন, কিন্তু অল্পের মাধ্যমে আপনার বেশ আপনার ক্যালোরি মিট আপটাও হয়ে যাবে, আপনি প্রোটিন পেয়ে যাবেন, হেলদি ফ্যাট পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন। আর পুজোর মধ্যে যেহেতু আপনার অটোমেটিক্যালি সব জায়গায় তো রাস্তা ব্লক করা মোটামুটি হয়েই যায়, যখন যেখানে ভালো ভালো পুজো, ভালো ভালো মন্দির, থিমের প্যান্ডেল এসব হয়, তো হাঁটাহাঁটি তো হবেই, তো ক্যালোরি আপনার ক্ষয় হবে। অতএব সেক্ষেত্রে আপনি যখন আবার একটু ক্যালোরি ইনটেক করবেন, তাহলে দেখবেন আপনার ব্যালেন্স হয়ে যাচ্ছে, যখনই আপনি আবার হাঁটাহাঁটি করছেন আপনার সেটা ব্যালেন্স হয়ে গেল।
আর সেই জন্যে ফ্যাটটাকে একটু বরাবরই বলবো, সেই যখন আপনি এনজয় করছেন তখনও বলবো, বা ওভারঅল অল টাইমের জন্য বলবো ফ্যাটটাকে একটু রেস্ট্রিকশন যতটা সম্ভব রাখা যায় একটু রাখবেন। প্রোটিনটা একটু বেশি করে খাবেন, আর কার্বোহাইড্রেট খাবেন কিন্তু একটু কমপ্লেক্স ফর্মে, যাতে খুব বেশি আপনার কার্বোহাইড্রেট ইনটেক না হয়ে যায়। বাড়িতে ভাত খাচ্ছেন, ভাতের সাথে সবজিগুলো থাকে, আলাদা 2-4টে পদ করার সময় নেই, সব রকম সবজি দিয়ে একটা ঝোল হয়ে যাক, বা মাছের সাথে সব রকম সবজি দিয়ে একটা হালকা স্টু টাইপের প্রিপারেশন, বা চিকেনের সাথে সবজি দিয়ে একটা স্টু টাইপের প্রিপারেশন করে বাড়িতে খেয়ে নিন। 1 পট মিলের মতো করে অল্প করে একটু ভাত, আর তার সঙ্গে এরকম ভাবে যদি আপনি খেয়ে নেন, আপনার সবকিছু ক্যালোরি মিট আপ সব ঠিক থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট রেস্ট্রিকশন। এরপর সন্ধ্যেবেলাতে আপনি বেরোবেন যখন, তখন তো আপনি কিছু ফ্যাট ফ্রাইড কিছু তো আপনার খাওয়া হয়েই যাবে, বা ফ্রাইড আইটেম যখন খাচ্ছেন তখন তুলনামূলক আপনি রোল খেতে খুব ইচ্ছে করছে, রোলগুলো হয়তো সাইজটা বড়, সেক্ষেত্রে একা পুরোটা না খেয়ে 2 বন্ধু মিলে ভাগ করে খান না, তাতে অসুবিধা কি? তাতে আপনার টাকাটাও একটু বাঁচবে এবং আপনার ইনটেকটা একটু কম করাবে। মানে ওটা তো আনহেলদি, ময়দা দিয়ে যখন এগ রোল হচ্ছে, এবং আমরা বাড়িতে বানালে একরকম বানাবো, কিন্তু যখন আমরা দোকানে খাবো সেটা যথেষ্টই তেল এইসব দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে টেস্টটাও আপনার নেওয়া হলো, 2 বন্ধু ভাগ করে অর্ধেক অর্ধেক খেলেন, তো পরিমাণটা আপনার কম নেওয়া হলো। তো এইভাবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, সবকিছু খাবারের ব্যাপারে এইভাবে কিন্তু ব্যালেন্স করতে হবে। আরেকটা জিনিস যেটা সবাই ভুল করে ফেলে, আর এই বছর তো পুজো একটু তাড়াতাড়ি হচ্ছে তুলনামূলক, মানে জেনারেলি আমরা অক্টোবরের মাঝামাঝি দিকে বেশিরভাগ পুজোটা পাই, কিন্তু এবারে একদম সেপ্টেম্বরেই আমরা পুজো পেয়ে যাচ্ছি। তো ওয়েদারটা কিন্তু এই বছর এখনো সেইভাবে মানে গরমটা আছে, মানে তুলনামূলক অন্যান্য বারের তুলনায় এবারে গরমটা একটু বেশি আছে। তো গরম এমনিতে তো পুজোর মধ্যে হাঁটার জন্য, বা যখন আপনার ভিড়ের মধ্যে হাঁটবেন, ভিড় ভাড় সবকিছুর মধ্যে আপনাদের গরম লাগবেই। তাছাড়াও এমনিতে টেম্পারেচারটা এখন একটু বেশিই থাকবে এবারে পুজোর সময়টাতে। যেটা সবাই ভুল করে ফেলেন জেনারেলি, কোল্ড ড্রিঙ্কস। এই কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারটা একটু নিজেদেরকে সামলান। কোল্ড ড্রিঙ্কস কখনোই আমি বলবো না যে কোল্ড ড্রিঙ্কসটা ভালো জিনিস, খুব ইচ্ছে করছে অল্প একটু খান, কিন্তু বলবো যে যেটা অনেকের টেন্ডেন্সি থাকে, অনেকে আবার বলে যে না আমি অন্যান্য জিনিস কিছু খাই না, আমি কোল্ড ড্রিঙ্কসটা খাই। মানে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে সে যখন প্যান্ডেল হপিং করছে এবং ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য ছোট ছোট, অনেকে আবার বলে কি না ছোট ছোট খাবো তাহলে বেশি খাওয়া হবে না, এরকম ছোট ছোট 200 ml নেওয়া হয়, কিন্তু দেখা গেল 4-5 ঘন্টা হাঁটতে হাঁটতে ওই 200 ml করতে করতে কিন্তু একজনই হয়তো 2 লিটার খাওয়া হয়ে গেল, 1 লিটারের বেশি তো হয়েই যায়। তো এই যে ব্যাপারটা, এটাকে একটু নিজেরা সামনে থাকুন। জল খান, জলের দোকান মানে সিল আপনার ক্যারি করতে ইচ্ছে করছে না, ঠিক আছে, সিল জলের বোতল কিন্তু অনেক প্রচুর পাওয়া যাবে, অনেক স্টল সব বসে, সেই আপনি জল কিনে খান, জলটা খান, থেকে থেকে জল খাবেন। কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে কিন্তু আপনার মানে এক তো হচ্ছে আপনার এক্সেস ক্যালোরি ইনটেক হয়ে যাবে, কিছুই ফুড ভ্যালু নেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে, কার্বোনেটেড বেভারেজেস, তার সঙ্গে আপনার প্রচুর পরিমাণে সুগার ইনটেকও হয়ে যাবে। তো সেখানে আপনার লাভ কিছু হবে না, এবং যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটাকে আপনি সাময়িক একটা রিলিফ পাচ্ছেন, সেটাও আপনার ডিহাইড্রেশন কিন্তু ইন্টারনালি কিন্তু আপনাকে ডিহাইড্রেটেড করে দেবে ওই কার্বোনেটেড বেভারেজেস। কারণ এই সময় যখন আপনি প্রচুর হাঁটবেন, আপনার অনেক বেশি ঘাম হবে, ডিহাইড্রেশন হয়ে যাওয়ার প্রচণ্ডভাবে চান্স থাকবে। তাই সবাইকে সবসময় বলবো ফ্লুইড ইনটেক কিন্তু একেবারেই বন্ধ করবেন না, বরং আপনারা পুজোর কটা দিন ফ্লুইড ইনটেক আরও বাড়াবেন, যে যতটা যেভাবে খেতে পারেন জেনারেলি তার থেকে ফ্লুইড ইনটেকটা আরেকটু বাড়াবেন, যাতে কারণে এই যে এক্সেস সোয়েটিং হয়ে গিয়ে আপনার সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সটা যেন ঠিক থাকে, আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে, এবং প্রয়োজনে আপনি ওআরএস বানিয়েও খাবেন। বা যদি আপনার মনে হয় যে আপনি বেশি ঘামলে আপনার শরীরটা একটু টায়ার্ড হয়ে যায়, আপনি এক্সস্টেড ফিল করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যে ব্যাগটা ক্যারি করছেন তার মধ্যে একটা ছোট্ট বোতলে হোমমেড যে ওআরএস নুন চিনি জল সেটা কিনে আপনি সেটা করে আপনি নিতে পারেন, বা আপনি দোকানে রেডিমেড ওআরএসও আপনি একটা জলের বোতলে গুলিয়ে সেটাকে সিপ করে করে খেতে পারেন। একটা ব্যাপার একটা রিকোয়েস্ট করব, যে হয়তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে না কিন্তু একদম চিল্ড ওয়াটার সেটাও কিন্তু খাবেন না। এটাও অনেকে টেন্ডেন্সি থাকে, প্রচন্ড গরম লাগছে ঠিক আছে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না, আমি এটা মেনে নিচ্ছি, কিন্তু আমি ঠান্ডা জল খাবো, একদম ফ্রিজ থেকে বের করে দোকানদার দিচ্ছে আর সেটাকেই একদম ঢকঢক করে খেয়ে নেওয়া হচ্ছে। এইটার জন্যই কিন্তু পুজোর মধ্যে বা পুজোর পরে অনেকেরই ভাইরাল অ্যাটাক বা এই যে ফ্লু ব্যাপারটা হয়ে যায়, ঠান্ডা গরম হয়ে জ্বর কাশি সর্দি কিন্তু প্রচন্ড কমন প্রবলেম, যেটা ডিউরিং পূজা বা পুজোর পরেও হয়ে যায়। তো সেই ব্যাপারটার জন্য ওই জন্য বলবো ওই চিল্ড ওয়াটারটা কিন্তু ওই জন্যই, কারণ আপনি যখন হাঁটছেন এ করছেন আপনার অলরেডি
সোয়েটিং হচ্ছে, আপনার বডি একটা ওয়ার্ম আপ হয়ে আছে, সেই সময় ইন্টারনালি আপনি যদি একদম খুব চিল্ড ওয়াটার আপনি নিয়ে নেন, তখন কিন্তু সেটাও আপনার ক্ষতি করবে। হঠাৎ করে যাদের একটু ঠান্ডা মানে অনেকের আছে একটু ইজিলি ক্যাচেস কোল্ড ব্যাপার থাকে, একটু ঠান্ডা লেগে যাওয়ার ধাত থাকে, তাহলে তাদের কিন্তু খুব চটজলদি সর্দি কাশি জ্বর হয়ে যাওয়ার চান্স থাকবে। আর পুজোর মধ্যে বা পুজোর পরে যেটা আরেকটা সমস্যা, খুব কমন সমস্যা, পেটের সমস্যা হয়। বিশেষ করে খাওয়া দাওয়ার যেহেতু বেনিয়ম বা উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে যায়, যার জন্য আপনার ইনডাইজেশন হতে পারে, অম্বল, গলা জ্বালা, বুক জ্বালা, পেট খারাপ, ডায়রিয়া, ডিসেন্ট্রি, এরকম অনেক ধরনের সমস্যা, পেটের রিলেটেড অনেক কিছু সমস্যা হতে পারে। যদি আপনার খুব বেশি আপনার অ্যাসিডিটি টেন্ডেন্সি থাকে, ধরুন আপনি বড্ড বেশি ইনডাইজেশনে ভোগেন, জেনারেলি আপনি ভোগেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ফুডগুলো একটু তো বুঝে খেতে হবে। বা ওই যে বললাম, খুব ইচ্ছে করলেও এগ রোলের এক কামড় আপনি খেলেন, চিকেন রোলের একটা কামড় আপনি খেলেন, জাস্ট এইটুকু টেস্ট নেবেন, তার বেশি নেবেন না। এইভাবে আপনাকে নিজেকে একটু সামনে নিতে হবে, নিজেকে একটু কন্ট্রোল করে চলতে হবে যাদের অলরেডি অ্যাসিডিটি সমস্যা এইসব আছে। আর সাপোজ আপনার খেয়ে নিয়ে অ্যাসিডিটি হয়েছে, সেক্ষেত্রে আপনি আমাদের হোমিওপ্যাথিক্যালিও ভালো ওষুধ আছে, নাজমুইকা, পালসেটিলা, অলরেডি এইসব মেডিসিন আমার ইউটিউব চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস যেটা বেঙ্গলি চ্যানেল, সেখানে অলরেডি আমার এইসবের ভিডিও আপলোড করা আছে। আপনি প্রিভেনশন হিসেবেও কিন্তু যখন আপনার খাওয়া দাওয়া উল্টোপাল্টা হবে, আপনি কি ধরনের খাবার খেয়ে ফেলেছেন, বা আপনার পেটের গোলমাল, সাপোজ আপনার হালকা হালকা পেটের গোলমাল দেখা দিয়েছে, সেটা ডায়রিয়া বা ডিসেন্টারি, কি ধরনের কি হচ্ছে, সেগুলোর উপর রিলেটেড কিন্তু খুব কমন কিছু মেডিসিন, যেটা হচ্ছে নাজমুইকা, পালসেটিলা, কার্বোভেজ, মার্কসল, এইরকম ধরনের ওষুধগুলো কিন্তু আপনাকে একটু এপিসোডটা আরেকবার দেখে নিতে হবে। এখনই আমি সেগুলো আর ডিটেলে যাচ্ছি না। তো সেই সব মেডিসিনগুলো এপিসোড দেখে একটু আপনি নিজের হাতের কাছে রাখতে পারেন, যে প্রিভেনশন হিসেবে আপনি খেয়ে নিলেন, তাহলে দেখবেন আপনার হালকা হালকা অসুবিধা হতে হতে না আর বাড়াবাড়ি হবে না। বা ইভেন ধরুন আপনার এই যে ঠান্ডা গরম হয়ে গেল, তো সেটার জন্য আপনি বেলেডোনা, ব্রানিয়া, রাস্ট্রাক্স, জেলসিমিয়াম, হিপারশাল্প, এইসব ধরনের যে ওষুধগুলো, এই ওষুধগুলো আপনি একটু আপনার সিমটম ম্যাচ করে আপনি খুব বেশি মানে জ্বর জ্বালা খুব বেশি শুরু হয়নি কিন্তু হালকা সিমটম জাস্ট দেখা দিয়েছে, সেখানে আপনি একটু প্রিভেনশন হিসেবে খেয়ে নিতে পারেন, দেখবেন আপনি রেজাল্ট পাবেন। তো এইভাবে আপনাকে করতে হবে। এবং ধরুন অনেকের আবার টেন্ডেন্সি থাকে পুজোর কটা দিন একটু বাইরের দিকে হয়তো লং ড্রাইভে যাব, বাইকে করে বেশ অনেকটা দূরে যাব, বা একটু পাহাড়ের দিকে, যেমন আমরা শিলিগুড়িতে থাকি, তো আমাদের এদিক থেকে জঙ্গল পাহাড় বেশ কাছাকাছি, হয়তো অনেকে মনে হতেই পারে যে পুজোর মাঝে মধ্যে একটা দিন আমরা গেলাম, তো সেখানেও যখনই একটু অন্যদিকে আউটসাইডে যাবেন, ঠান্ডা হাওয়া, এখনকার তো ওয়েদার চেঞ্জ এমনিতেই হচ্ছে, এই গরম, দিনের বেলা রোদ, রাতে বৃষ্টি, এরকম বিভিন্ন রকম মানে ঠান্ডা গরম একটা ওয়েদার চলছে, যেটা এমনিতেই শরীর খারাপ হয়ে যাওয়ার প্রচন্ড চান্স থাকে। আর আমি সবসময় বলি, এই ওয়েদারে কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস ইনফেকশনও প্রচন্ডভাবে হয়। তো সেই জন্য সেক্ষেত্রে আপনাকে একটু প্রোটেকশন নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে। আপনি লং ড্রাইভে যাচ্ছেন, বাইকে করে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটু ভালো করে মাথা গলা র্যাপিং করে যান, এইভাবে একটু আপনাকে সাবধান হতে হবে। তো এইভাবে, এবং আরেকটা কথা বলবো সবকিছুর ঊর্ধ্বে, যে দেখুন ডাক্তাররা সারা বছর খুব সুন্দর করে আমাদের সার্ভিস দেন, বা যারা হেলথের সঙ্গে যুক্ত তারা প্রচন্ডভাবে পরিশ্রম করেন, কিন্তু সবকিছু ঊর্ধ্বে এটা ভাবতে হবে যে তারাও মানুষ, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও ইচ্ছে করে একটু এনজয় করতে। তো মেডিকেল ডিপার্টমেন্ট 24 আওয়ার্স সার্ভিস দেয়, তারা দেবে, 365 ডেজই সার্ভিস তারা দেবে। তবুও দেখবেন তুলনামূলক এই সময় কিছু খুব ব্যস্ততম ডাক্তার যারা, তারা একটু ব্রেক নেন, তারা বাইরে চলে যান। তো সেই জন্য নিজের শরীরটা একটু সেইভাবেই রাখবেন, সাবধানে থাকবেন। সেই জন্যই আমি আজকে বারবার করে আমি আজকের এপিসোড মানে আজকের লাইভ, যাতে পুজোর মধ্যে খুব বাড়াবাড়ি কিছু না হয়ে যায়। মানে ইমিডিয়েট আপনি ধরুন যেই ডাক্তারের পেশেন্ট, সেই ডাক্তারকে আপনি পেলেন না, বা আপনি হয়তো গেলেন কিন্তু সেইভাবে আপনি সার্ভিসটা পেলেন না, মানে সেই সময় সেই মুহূর্তে খুব সিরিয়াসলি আপনি হয়তো এমন সিরিয়াস আপনি এফেক্টেড হলেন, আপনি ঠিকমতো সার্ভিসটা না পাওয়ার জন্য অনেক বেশি সমস্যা হয়ে গেল, বা লাইফ রিস্ক পর্যন্ত হয়ে গেল, বাড়ির সবাই, আপনি নিজে, সবাই মিলে বড্ড বেশি অসুবিধায় পড়লেন। তো সেই জন্যে আমি বারবার বলছি, শরীর সুস্থ রেখে সবাই প্রচুর পরিমাণে আনন্দ করুন। এবং এই খাওয়ার সাথে সাথে আরেকটা কথা না বললেই নয়, যেটা প্রচন্ড ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘুম। যারা রাত জেগে ঠাকুর দেখেন তাদেরকে আমি বলবো দিনের বেলায় একটু রিল্যাক্স করুন, দিনের বেলায় রেস্ট নিন, দিনের বেলায় ঘুমিয়ে নিন, ভালো করে ঘুমিয়ে নিন। সারা রাত যদি অনেকেই আছে যারা একটু ভিড় এড়িয়ে চলবার জন্য, বা ভালোভাবে দেখবার জন্য, বা তাদের যেটা ভালো লাগে সেটা, যার যেটা চয়েস,
যে রাতে ডিনার করে ঠাকুর দেখতে বেরোন, এমনও অনেকে থাকেন। হোল নাইট তারা ঠাকুর দেখেন, প্যান্ডেল হপিং করেন, তারপরে ভোরবেলায় 3টে-4টায় এসে বাড়িতে ঢোকেন। তাদের বলবো তখন আপনি একটু ঘুমিয়ে নিন ভালো করে, বা সকালে এসে। সেই জন্য তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা যারা রাত জেগে ঠাকুর দেখেন তাদেরকে বলবো দিনের বেলায় ঘুমিয়ে নিন। আপনার হ্যাঁ জানি এখন 7 থেকে 8 ঘন্টা বলা খুব মানে জোর জবরদস্তি বলে লাভ নেই, কেউই হয়তো পারবেন না 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে। তো অন্তত 5 থেকে 6 ঘন্টা ঘুমানো সম্ভব হবে। যতই আনন্দ করুন 5 থেকে 6 ঘন্টা ঘুমানো সম্ভব, তো সেটাও কিন্তু করবেন। শুধু খাওয়ার সাবধান থাকবেন, আপনি শরীরকে ডিহাইড্রেশন হতে দেবেন না, ফ্লুইড ইনটেক করবেন, কিন্তু ঘুমটা ঠিকমতো ঘুমোবেন না, তাহলেও কিন্তু আপনার শরীর অনেক বেশি খারাপ হবে এই সময়। তাই ঘুমটাও দিকেও ভালো করে খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন। আর যেটা আমাদের রিচুয়াল থাকে সেটা হচ্ছে ফাস্টিং। পুজোর অনেকে আছে 5টা দিনই ফাস্টিং করেন, আবার অনেকে আছে পার্টিকুলার 1 দিন 2 দিন ফাস্টিং করেন। আমিও ফাস্টিং করি, কিন্তু একেবারে নির্জলা ফাস্টিং আমি এখানে আমি কোনো ধর্মের এতে আমি যাব না, তার এগেনস্টে বলতে যাব না, কিন্তু অ্যাজ এ মেডিকেল পার্সন আমি নির্জলা ফাস্টিং কখনোই আমি করি না, বা আমি সেটাকে সাপোর্ট করব না কখনোই। আমার কোনো পেশেন্টকে আমি কখনোই বলবো না যে নির্জলা ফাস্টিং করুন। কারণ নির্জলা ফাস্টিং জানি না নির্জলা ফাস্টিং করলে মা দুর্গা বেশি আমাদের উইশেস ফুলফিল করে দেবে কিনা, আমি সেই পথে হাঁটি না। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব আপনারাও নির্জলা ফাস্টিংটা করবেন না, যে একেবারে মানে যতক্ষণ পুজো না দেবো ততক্ষণ সকাল থেকে সেই 12টা 2টো 4টে পর্যন্ত একেবারে নির্জলা ফাস্টিং, এটাকে অ্যাভয়েড করতেই বলবো। এটা আমার অ্যাডভাইস, এটা আমার পার্সোনাল চয়েস, প্লাস আমার মেডিকেল সায়েন্স, আমার এক্সপিরিয়েন্স তাই বলে। তো সেটা একটা বলবো অবশ্যই। আর যারা মোটামুটি ধরুন ফাস্টিং করেও ফ্লুইড ইনটেক করেন, তাদেরকে আমি বলবো তাদের মধ্যে আবার ফ্লুইড ইনটেক হয়তো করেন, কিন্তু ব্যাড হ্যাবিট থাকে চা খাওয়া, থেকে থেকে শুধু চা খান, সেটাও কিন্তু ভালো নয়। বরং বেটার অপশন হবে যাদের চায়ের খুব নেশা আছে, যাদের একটু অভ্যেস আছে সারাদিনে 1 কাপ সকালে চা না খেলে দিনটা শুরু করতে পারবেন না, তাদের ঠিক আছে আপনার লিকার টি খান, কিন্তু আদারওয়াইজ আমি বলবো যে আপনারা শরবত খান, বিভিন্ন ধরনের শরবত খান। বা হেলদি লাইফস্টাইলের জন্য আমি তো সবসময় বলি যে একটা ডিটক্স ওয়াটার সকালে খেতে বলি সবাইকে। আপনি ফাস্টিং করলেও সকালে সেই ডিটক্স ওয়াটারটাকে আপনি স্কিপ করবেন না, সেটাকে খাবেন। সেটা আপনার যেভাবে ইচ্ছে, সেটা আপনি মিষ্টি মৌরি ভিজিয়ে খেতে পারেন, শুধু মৌরি ভিজিয়ে জল, জিরে ভেজানো জল, মেথি ভেজানো জল, গোন্দ কতিরা যেটা কতিলা বলে, কতিলা ভিজিয়ে রেখে সেটা জল খেতে পারেন। একটু চিয়া সিড ভিজিয়ে রাখুন, সেটা একটু লেবু দিয়ে মধু দিয়ে খান, লেবু মধু জল খান। এইভাবে নানাভাবে যত আমাদের মানে ইন্ডিয়ান কালচারে বা বেঙ্গলি কালচারে সব অ্যাজ এ হোল ওভারঅল অল ইন্ডিয়াতে আমাদের কিন্তু বিভিন্ন শরবতের প্রচলন আছে। আমরা জানি অনেক শরবত খেতেই আমরা জানি, আমরা সেই রেসিপি আমরা জানি। আর আমি তো আমার বিভিন্ন এপিসোডে আমি বিভিন্নভাবে আমি শেয়ার করেছি, সেগুলো আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন প্লেলিস্ট থেকে। তো এইভাবে আপনি বিভিন্ন শরবতের মাধ্যমে আপনি থাকুন। আর একটা ভুল করবেন না যে ঠিক আছে ফাস্টিং করছি, ফ্লুইড ইনটেক করছি, কিন্তু ক্যান ফ্রুট জুস অনেকে খেয়ে নেন, সেটা কিন্তু আমি বলবো অ্যাভয়েড করতে। ক্যান ফ্রুট জুসে সেখানে ফ্রুট জুস কতটা থাকে তার থেকে অনেক বেশি থাকে সুগার কন্টেন্ট। ইভেন আমরা অনেক সময় ইনগ্রেডিয়েন্টসটা খেয়াল করি না, আপনারা ভালো করে ইনগ্রেডিয়েন্ট খেয়াল করে দেখবেন কোম্পানি কিন্তু তার ডিউটি ঠিকই করে দিচ্ছে, সেখানে কিন্তু কতটা সুগার কন্টেন্ট আছে, কতটা ফ্রুট জুস আছে, ফ্রুট কন্টেন্ট আছে, সেটা কিন্তু লেখা থাকে, আমরা খেয়াল করি না। আমরা ভাবি যে ফ্রুট জুস ঠিক আছে, ফ্রুট জুস খাবো, ডিউরিং ফাস্টিং ফ্রুট জুস খাওয়া ভালো, তো ফ্রুট জুস হিসেবে আমরা ক্যান ফ্রুট জুস খেয়ে নিই, কিন্তু সেটা করবেন না। নিজের বাড়িতে যে ফল থাকবে সেই ফলের জুস খান, ফল খান, কিন্তু ওই ক্যান ফ্রুট জুস ওইগুলোকে মানে রেডিমেড যে ক্যান ফ্রুট যেখানে এক্সেস সুগার থাকবে, এরকম ধরনের ফ্রুট জুস খাওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আফটার ফাস্টিং মানে যখন ফাস্টিং ব্রেক করছেন, সাপোজ আপনি উপোস আছেন, অনেক মা বোনেরা আছেন যারা 5টা দিনই উপোস করেন, তো ধরুন আপনি সকাল থেকে উপোস করেছেন, আমার তো যেটা বললাম যে একটু শরবতের মধ্যে থাকুন, চা খুব ইচ্ছে করলে তবু এমটি স্টোমাকে নয়, প্রথমে শরবত খান, তারপরে আপনি একটু লিকার টি খান। আর তারপরে যখন ফাস্টিং ব্রেক করবেন, সেটা যেটা অনেকেই ভুল করে ফেলেন যে প্রথমেই, বিশেষ করে আমাদের অষ্টমীতে আমরা লুচি ছাড়া যেন ভাবতে পারি না। হ্যাঁ আমিও লুচি খাই, নো ডাউট ভালো লাগে, সেটা তো ছাড়া যাবে না, কিন্তু আফটার মানে ফার্স্ট ব্রেক প্রথমেই আমি লুচি খাবো না কখনোই, যেটা আপনাদেরও বলবো আপনারা খাবেন না।
ফাস্টিং ব্রেক করার পর বা অন্যান্য দিনও লুচি না হলেও কেউ পরোটা, এই যে ষষ্ঠী সপ্তমী ওই দিনগুলো তো অনেকে পরোটা খাচ্ছেন বা কিছু আরও অয়েলি জিনিস এসব খাচ্ছেন। আমি বলবো ফাস্টিং ব্রেক করার পরে প্রথমেই আবার একটা পারলে শরবত খান তারপরে প্রথমে কিছুটা ওয়ান বোল আপনি ফ্রুট স্যালাড খান, নানা রকমের ফল খান, সেটা বা কিছু সিডস আপনি ভিজিয়ে রাখুন, বিভিন্ন নাটস ভিজিয়ে রাখুন, নাটস দানা জাতীয় জিনিস এরকমভাবে ফাস্ট সেটা আপনার বেলা 12টা হোক না, হ্যাঁ আবার আপনার সাপোজ আপনি 12টা 2টোও বেজে গেছে, যে আপনার মনে হচ্ছে যে না এরপর তো খেয়ে একটু রেস্ট করতে হবে, তারপর আমাকে ঠাকুর দেখতে বেরোতে হবে, সেটাও মাথার মধ্যে আছে। কিন্তু তবু আমি বলবো শুরুটা অল্প করে, ঠিক আছে আপনি যদি আপনার অনেকটা দেরি হয়ে গেছে, আপনি জাস্ট এমনি ছোট্ট একটা বাটিতে অল্প করে 2-4টে আমন্ড ভেজানো, কাজু বাদাম, ওয়ালনাট, চিনে বাদাম, সয়াবিন দানা, ছোলা, মটর, মুগ, এইরকম ধরনের দানাগুলো আপনি ভিজিয়ে রাখুন, কিশমিশ, খেজুর, এরকমভাবে নানা রকম ড্রাই ফ্রুটস, নাটস, দানা, এগুলোর প্রথমে এক মুঠো আপনি খেয়ে নিন। ওটা খেয়ে আগে জল খান, একটু আধ ঘন্টা 1 ঘন্টা পার করুন, তারপরে আপনি খান, লুচি খান, কোনো অসুবিধা নেই। তবে এবং দেখবেন একটা কথা বলবো, যখনই আপনি এই খাবারগুলো খেয়ে নিচ্ছেন, আপনি হেলদি ফ্যাট, প্রোটিন রিচ, ফাইবার রিচ, খুব সুন্দর করে খাওয়া হয়ে যাচ্ছে, আপনার শরীরও হাইড্রেটেড হয়ে যাচ্ছে খুব ভালোভাবে, এগুলোতে ফ্লুইড কন্টেন্টও ভালো থাকে, এবং যখনই এইগুলো আপনি খাচ্ছেন ফাইবার রিচ হওয়ার জন্য আপনার স্টোমাক কিন্তু অনেকটা ফিলিং হয়ে যাচ্ছে, এবং এই স্টোমাক ফিলিং হয়ে যাওয়ার জন্য আপনি এমটি স্টোমাকের পরে যখন আপনি প্রথমে যদি লুচি খেতে যান, আপনি 10-12টা লুচি হয়তো আপনার পেট ভরবে না তখন, কারণ আপনার তো রোজ আপনার ভাত, ডাল, তরকারি, মাছ এইসব খাওয়ার অভ্যেস। তো সেক্ষেত্রে যখন আপনি লুচি আর জাস্ট তার সঙ্গে হয়তো একটা ছোলার ডাল বা একটা আলুর দম, এরকম টাইপের কিছু একটা নিরামিষ তরকারি থাকবে, জেনারেলি যেটা হয়ে থাকে সাধারণত সবার বাড়িতে, তো সেক্ষেত্রে আপনি হয়তো এরকমভাবে আপনি জাস্ট যদি প্রথমে আপনি ফাস্টিং ব্রেক করার পরে আপনি লুচি এইসব খেতে যান, দেখবেন আপনার 10-15টা লুচি ইজিলি আপনি খেয়ে নিচ্ছেন, তবুও হয়তো আপনার স্টোমাক ফিলিং হচ্ছে না। কিন্তু যখনই প্রথমে আপনি 1 বাটি বা 1 মুঠো এরকম আপনি বাদাম দানা এগুলো খেয়ে নেবেন, দেখবেন আপনার বেশ স্টোমাকটা ফিলিং হয়েছে, এবং ওটা খেয়ে যখন আপনি 1 গ্লাস জল খেয়ে আধ ঘন্টা 1 ঘন্টা টাইমটা পার করবেন, দেখবেন আপনি 2 থেকে 4টের বেশি লুচি খেতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে আপনার কি হলো, আপনার কিন্তু স্যাটিসফ্যাকশনটাও থাকলো। লুচি খেয়ে সাপোজ ধরুন এই পুজো অকেশনে লুচি খেতে গিয়ে একটা আলাদা ইন্টারেস্ট কাজ করে, আমাদের ডোপামিন সিক্রেশন হবে, যখনই আমরা ভালো কিছু খাবো ডোপামিন, সেরোটোনিন এগুলো আমাদের ব্রেন থেকে সিক্রেশন হবে, যেগুলো আমি একটু আগে প্রথমেই শুরুতে বলেছি যে গুড ফিলিং হরমোন যেগুলো, সেগুলো সিক্রেশন হবে, যেগুলোর জন্য আমরা কিন্তু বেটার ফিল করব। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ডিস্যাটিসফ্যাকশনও কিন্তু হলো না, আপনার খাওয়ার স্বাদটাও মিটলো, আপনার শরীরটাও ঠিক থাকলো। তো ফাস্টিং ব্রেক করে কিন্তু সবাইকে আমি রিকোয়েস্ট করব যে এইভাবে কিন্তু ফাস্টিং ব্রেক করবেন। কখনোই ফাস্টিং ব্রেক করে প্রথমেই ফ্রাইড এইসব খেয়ে নেবেন না, বা কেউ হয়তো খিচুড়ি করছেন, খিচুড়ির সাথে একটা কিছু ভাজাভুজি খাওয়ার, যেটা খুব কমন আমাদের বাঙালি বাড়িতে, এটা খুব কমন যে খিচুড়ি হলে তার সাথে বেশ বেগুন নালে বেসন নালে কিছু পকোড়া, একটু বড়া টাইপের জিনিস করার খুব অভ্যেস, বা পাঁপড় এরকম খাওয়ার একটা অভ্যেস থাকে। কিন্তু সেক্ষেত্রে যখনই আপনি প্রথমে এগুলো খেয়ে নিলেন, তারপরে খিচুড়িটা সবসময় যদি আপনি একটু সবজি মিশিয়ে, চাল ডাল সবজি মিশিয়ে খান, তাহলে কিন্তু তখন ওটাই আপনার খুব সুন্দর একটা হেলদি, প্রোটিন রিচ, ফাইবার রিচ সব কিছু একটা দারুণ ফুড তৈরি হয়ে যাবে। এবং খিচুড়ি বানানো খুব সোজা, এবং যখনই সবজি মেশানো খিচুড়িটা খাবেন, সেখানে আপনার কার্বোহাইড্রেটও কম খাওয়া হবে, আপনি সেই পরিমাণ কিন্তু খাবেন না যখনই প্রথমে আপনি এই ধরনের খাবারগুলো খেয়ে নেবেন। এবং খিচুড়ির সাথে তখন ভাজাভুজি যেটা নিলেন, সেটা 1টা কি 2টো পিস নিন, তাতে আপনার কিচ্ছু অসুবিধা হবে না। আপনার কোলেস্ট্রল হাই আছে তবুও অসুবিধা হবে না, আপনি বাকি মিলগুলো ম্যানেজ করুন না, সেগুলোকে একটু ব্যালেন্স করে নিন, তাহলে দেখবেন ব্যালেন্স করে আপনি পুজোর মধ্যে আপনি 2-4টে লুচি খান, 2টো বড়া খান, 2টো পাঁপড় ভাজা খান, কিচ্ছু হবে না, আপনার কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে তখনই যখন আপনি ব্যালেন্সটা করতে পারবেন না, আপনার বেশি পরিমাণ ভলিউম খেয়ে ফেলবেন, বা যেটা ভালো লাগছে বলে প্রচুর পরিমাণে খেয়ে নিচ্ছেন, এইগুলোকে আপনাকে একটু সামলে চলতে হবে। এইগুলো গেল যে যারা সুস্থ মানুষ কিন্তু পুজোর সময় আনন্দ করতে গিয়ে যাতে এইসব অসুবিধাগুলো না পড়েন, সেই জন্য কিভাবে চলা উচিত সেটা আমি আপনাদের বললাম। আর বললাম যেটা আমি যে যাতে ডিহাইড্রেশন না হয়ে যায়, ফ্লুইড ইনটেক যেরকম বেশি করে করবেন, সেরকমভাবে সারাদিনে পুজোর সময় আমাদের বাঙালির ঘরে পুজোতে আমরা সাধারণত ফল দিয়ে থাকি, তো পুজো উপলক্ষে আমরা পুজোর প্রসাদ হিসেবে ফলটাকে ইউজ করি, তো সেই জন্য ফল তো বাড়িতে অন্যান্য সময় থাকুক বা নাই থাকুক, কিন্তু এই সময় তো প্রচুর পরিমাণে ফলও বাড়িতে স্টকে থাকবে। তাই ইন বিটুইন মিলে খিদে পেলে হাবিজাবি এটা ওটা ভাজা ভুজি না খেয়ে একটা করে ফল খেয়ে নিন,
কলা, আপেল, পেয়ারা, যেগুলো আপনার খুব বেশি কষ্ট করতে হবে না, আলাদা করে খুব কাটাকাটি ঝামেলা করতে হবে না, ভালো করে ওয়াশ আউট করে আপনি কামড় দিয়েও খেতে পারবেন, যার জন্য আপনার কারো হেল্পেরও প্রয়োজন হবে না। কারণ অনেকের অভ্যেস থাকে যে নিজের হাতে নিয়ে খাওয়ার অভ্যেসটাও অনেকের থাকে না, মানে যেটা ব্যাড হ্যাবিট। তো যাই হোক, তো সেটাও আপনার হবে না, আপনি নিজের হাতে নিয়ে খেয়ে নিতে পারবেন সব কিছু এইভাবে। আর যখন আপনি ফলটা খাচ্ছেন তখন আপনার শরীরটাও হাইড্রেটেড থাকছে, ফাইবারটাও যাচ্ছে শরীরে, ভিটামিন মিনারেলসের ব্যালেন্সটাও ঠিক থাকছে, ইলেকট্রোলাইট ব্যালেন্সটাও আপনার শরীরে ঠিক থাকবে। তো এইভাবে যারা মোটামুটি সুস্থ মানুষ, ওভারঅল সুস্থ, যাদের কোনো রকম ডিজিজ কন্ডিশন নেই, তারা এইভাবে আপনাদের পুজোটাকে এনজয় করুন। এইভাবে আপনার ঘুম, খাওয়া, জল সবকিছু মেনটেন করুন। কিন্তু যারা ডিজিজ কন্ডিশনে আছেন, সাপোজ ডায়াবেটিস সবচেয়ে কমন প্রবলেম, যেটা এখন প্রায় ঘরে ঘরে দেখা যায়, তো ডায়াবেটিক পেশেন্টদের কিছু মেডিসিন থাকে যেখানে আপনার মেডিসিন খেয়েই খাবার খেতে হবে। যে ভুলটা অনেকে করে ফেলেন যে আমি এখন সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরোচ্ছি, বাইরে গিয়ে তো কিছু খাবো, তাহলে আর ঘরে কিছু খাবো না, মেডিসিনটা খেয়ে বেরোই, আমি বেরিয়ে এই তো আমাদের সামনে যে দোকানটা আছে ওই দোকানে আমি খাবার খেয়ে নেব। কিন্তু তারপরে দেখা গেল যে আপনি খাবার খেতে মানে মেডিসিনটা খেয়ে আপনি বেরিয়ে পড়লেন। আর পুজোর সময় তো সবারই একটু সময় হয়, সবাই সময় বের করে, তো চেনা মানুষের সাথে গল্প হলো, দেখা হলো, কথা হলো, এই করে আপনার টাইমটা অনেকটা পার হয়ে গেল। তারপরে আপনি যতক্ষণে খাবারের দোকানের কাছে পৌঁছচ্ছেন তার আগে ধরলেন হয়তো আপনার অনেকটা সময় পার হয়ে গেল। তখন কিন্তু আপনার হঠাৎ করে সুগার ফল হয়ে যেতে পারে, আপনার শরীর খারাপ করতে পারে। তাই ডায়াবেটিক পেশেন্টরা আমি বলবো কখনোই এমটি স্টোমাকে বেরোনোর কথা একদমই ভাববেন না। আপনার মেডিসিন যা খাওয়ার খেয়ে একটু অল্প করে হলেও ঠিক আছে, আপনি বাইরে গিয়ে খাবেন ঠিক আছে, কিন্তু কিছু খাবেন, কিন্তু অল্প করে কিছু খাবার খেয়ে কিন্তু বেরোবেন, সরি, একেবারে এমটি স্টোমাকে কিন্তু বেরোবেন না। কারণ সুগার পেশেন্টদের সুগার হঠাৎ করে হাই হয়ে গেলে খুব একটা অসুবিধা কিছু হয় না, যতটা হবে, মাথা ঘোরাবে, ঘাম হবে, অসুবিধা একটু হবে ঠিকই, হ্যাঁ, কিন্তু সেটাতে আপনার লাইফ রিস্ক এতটা হয় না যতটা লাইফ রিস্ক হয় সুগার সাডেন ফল করে গেলে। তো সেই জন্য ডায়াবেটিক পেশেন্টদের বলবো কখনোই এমটি স্টোমাক আপনারা বাইরে বেরোবেন না। যখনই আপনি প্যান্ডেল হপিংয়ে যান, পুজো মণ্ডপে যান, একটু খাবার খেয়ে আপনি যাবেন, সেটা করবেন। বা মেডিসিন খেয়ে খাবারটা অবশ্যই খাবেন। বা যাদের হাই প্রেশার আছে, হাইপার টেনশনের পেশেন্ট যারা, তাদেরও কিছু মেডিসিন থাকে, হয়তো ওষুধটা খেয়েই তাকে খাবার খেতে হবে, সেই ক্ষেত্রেও আপনি সেটা মেনটেন করবেন। বা যারা খুব বেশি গ্যাস অম্বলে ভোগেন, বা আপনার হয়তো ক্রনিক কোনো রকম গ্যাস্ট্রাইটিস এইসব সমস্যা আছে, ইন্ডাইজেনের সমস্যা আছে, যার জন্য আপনার সেরকম ধরনের মেডিসিন কিছু আছে যেটা খেয়ে আপনাকে খাবার খেতে হবে, তো সেক্ষেত্রেও আপনি অন্তত বাড়িতে অল্প কিছু খেয়ে তারপরে আপনি বেরোবেন। এইগুলো আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। এবং রেগুলার বেসিসে আপনার যদি কোনো ডিজিজ কন্ডিশন থাকে, সে হার্টের পেশেন্ট, থাইরয়েড, কিডনি পেশেন্ট, যার যেটা মেডিসিন চলে, যতই আপনি ফাস্টিং করুন, যাই করুন, পুজো, প্যান্ডেল হপিং যাই করুন, সবাইকে আমি রিকোয়েস্ট করব পুজোর কটা দিনে কিন্তু যতই আপনি একটু আপনার ঘুম 7 ঘন্টার জায়গায় 5 ঘন্টা ঘুমন, দুটো ভাজা জিনিস খেয়ে নিন, সেগুলোতে এতটা ক্ষতি হবে না যতটা ক্ষতি হবে আপনার রেগুলার বেসিসে মেডিসিনকে স্টপ করলে। সে আপনি যে প্যাথেরই মেডিসিন খান, এমন নয় যে হ্যাঁ শুধু এলোপ্যাথি মেডিসিন সম্পর্কে আমি বলছি, হোমিওপ্যাথি মেডিসিনেরও কিন্তু রেগুলার যে মেডিসিন আপনার চলে, যেটা আপনার ক্রনিক ট্রিটমেন্ট চলছে, সেটা যদি আপনি ডিসকন্টিনিউ করেন, সেটাও কিন্তু ট্রিটমেন্টের প্রসেসে ডিস্টার্ব হবে, আপনার শরীরে অসুবিধা হবে। তাই যে ধরনের আপনার মেডিসিন চলুক, সেই মেডিসিন কিন্তু একদমই স্টপ করবেন না। পুজোর মধ্যে সবকিছু নিয়ম বেনিয়ম সবকিছুর মাঝে নিজের রেগুলার মেডিসিনটা আপনি কন্টিনিউ করবেন। ক্রনিক কিডনি পেশেন্ট যাদের, তাদের একটু প্রোটিনটা রেস্ট্রিকশন করতে হয়, তাদের প্রোটিন একেবারে চলবে না তা নয়, যেটা নিয়ে অলরেডি আমি কিডনি স্টোন বা এই ধরনের যে ক্রনিক কিডনি প্রবলেমে নিয়ে যখন আমি এপিসোড করেছি সেখানে আমি বলেছি প্রোটিন চলবে কিন্তু কম চলবে, রেস্ট্রিক্টেড। তো সেক্ষেত্রে আপনাদেরকেও কিন্তু যখনই আপনি ঘুরতে বেরোবেন, যেটা অনেক সময় হয়ে যায় ননভেজ কিছু, চিকেন, মাটন, ফিশ ফ্রাই, কাটলেট, পকোড়া, এগুলো অনেকে খাওয়া হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। যদি আপনার কিডনি সমস্যা হয়, ক্রনিক কিডনি সমস্যা, স্টোনের সমস্যা, তো এরকম ধরনের সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোটিনটাকেও একটু রেস্ট্রিকশন রাখতে হবে। বা অ্যানিম্যাল প্রোটিনটা যেটা আপনার কিন্তু সবসময় আপনাকে একটু ভেবেই খেতে হবে। আর যাদের হয়তো সাফোকেশন, অ্যাজমার সমস্যা আছে, সাফোকেশন লাগে, মাইগ্রেনের সমস্যা আছে, খুব বেশি ভিড় যাদের সহ্য হয় না, বেশি লাইট, কারণ পুজোর সময় চারদিকে কিন্তু খুব সুন্দর করে অনেক বেশি লাইট থাকবে, সাউন্ড থাকবে,
যাদের মাইগ্রেনের সমস্যা, এইরকম সমস্যা আছে, বা এই সব জায়গায় যাদের প্যালপিটেশন খুব বেশি হয়, বা একটু বয়স হয়ে গেছে আপনার, বা আপনার হার্টের সমস্যা আছে, আপনি বেশি ভিড় আপনি সহ্য করতে পারেন না, যাদের এইসব সমস্যাগুলো আছে তারা এইসব ব্যাপারগুলোকে একটু এড়িয়ে চলুন। সেক্ষেত্রে আপনি প্যান্ডেল হপিংয়ে যাওয়ার দরকার নেই। আপনি আপনার নিজের পাড়ার প্যান্ডেলে বসেই আপনি 10 জনের সঙ্গে দেখা হবে, গল্প করবে, আনন্দ করুন নিজের মতো করে। নিজের শরীরটাকে শরীরকে কষ্ট না দিয়ে, কারণ আনন্দ 5 দিন করে তারপর যদি আমাকে 5 দিন বিছানায় পড়তে হয়, নিজেকে কষ্ট পাবো, বাড়ির সবাইকে কষ্ট দেবো, বা হসপিটালে দৌড়াদৌড়ি করবো, ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করবো, সেটার কোনো মানে হয় না। তো সেই জন্যে আনন্দ করুন, ভালোভাবে করুন, হেলদি ওয়েতে আনন্দ করুন। আমি কাউকে আমি যারা মোটামুটি যারা একেবারে ডিজিজ কন্ডিশন নয়, ওভারঅল হেলদি থাকেন, তাদের তো আমি বললাম যে আপনাদের আজকে আমি পুজোর 5টা দিন আমি আপনাদের বললাম আপনারা সব কিছুই খান, কিন্তু ওই যে লিমিট রেস্ট্রিকশন এগুলো কিন্তু অবশ্যই মেনটেন করে চলতে হবে। তো এইভাবে আপনার পুজো খুব সুন্দর করে এনজয় করুন, সবাই খুব ভালোভাবে এনজয় করুন। আর একটা কথা আমি বলবো যে যারা বাইরে হয়তো পুজোর কটা দিন অনেকে বাইরে ট্রিপে যান, সেটাও বলবো পুজোর সময়টা অন্তত ট্রিপের যে প্লেসগুলো সেগুলো একটু ভেবেচিন্তে সিলেক্ট করবেন। কারণ ওই যে আমি প্রথমের দিকে মাঝখানে আমি বললাম যে যারা মেডিকেল প্রফেশনে থাকেন বা হেলথের সঙ্গে যুক্ত আছেন, ওভারঅল তারাও মানুষ, তাদেরও ফ্যামিলি আছে। তো অনেকে একটু ছুটি বেশি ছুটি নিয়ে থাকেন, সেই সময় কিন্তু খুব বেশি ডাক্তার নার্স অ্যাভেলেবিলিটি একটু হলেও কম থাকে। তো সেই জন্য আপনি এমন কোনো দূর প্রান্ত যেখানে কোনো এইসব ফেসিলিটিস আপনি পাবেন না, ডক্টর ফেসিলিটিস আপনি পাবেন না, এমন কোনো সেরকম অচেনা জায়গায় আপনি পুজোর সময় অন্তত সেই প্ল্যান করবেন না। বছরে অন্য সময় আপনি সেই প্ল্যান করুন, কিন্তু পুজোর সময়টা সেই ট্রিপ সিলেকশনটাও কিন্তু আপনাকে ভেবে করতে হবে কোথাও যদি ট্রিপে যান, যাতে অন্তত কাছাকাছি এমন কোনো শহর থাকে যেখানে আপনি গিয়ে মেডিকেল সার্ভিসটা পেতে পারেন। তো এইরকম আমি ওভারঅল আপনাদেরকে আমি বললাম যে কিভাবে হেলদি ওয়েতে আপনারা পুজো সেলিব্রেশন করবেন। আর মাঝখানে অনেকেই আমাকে শুভ মহালয়া দিয়েছেন, তাই সবাইকে একসাথে আবার আমি নতুন করে বলছি, যারা যারা আমার আজকে লাইভে জয়েন করেছেন তাদেরকে সবাইকে শুভ মহালয়া। অলরেডি আমাদের পুজো তো শুরু হয়েই গেছে বলা চলে আজ থেকে। সবাই খুব ভালোভাবে পুজো এনজয় করুন, এবং যাতে খুব হেলদি ওয়েতে সুন্দর করে ভালোভাবে পুজো এনজয় করতে পারেন, তার জন্য আজকের আমার এই লাইভ। রেগুলার আমাকে যেসব কোশ্চেনের সম্মুখীন হতে হয় সেই সব কোশ্চেনকে বেশ করে আমি আজকে এতক্ষণ আমি বললাম। যারা একটু লেট জয়েন করেছেন তারা পরে রেকর্ডটা দেখে যদি তাদের কোনো রকম কোয়ারিজ থাকে তারা করতে পারেন। আর এই মুহূর্তে তবুও আমি বলবো, যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে আজকের এই টপিক রিলেটেড, যে পুজোর সময় আপনার কিছু সমস্যা আছে যেটা আপনি কিভাবে মেনটেন করবেন, আপনার ডায়েটটা কীভাবে মেনটেন করবেন, তো সেটা নিয়ে আপনি কোশ্চেন করতেই পারেন। কারো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করুন। জেনারেলি আমি লাইভের প্রথমে যেটা আমি বলে দিই প্রতিবারেই, যদিও এবারে আমি অনেকটা লং টাইম গ্যাপের পরে আজকে আমি লাইভে এসেছি, তো আজকে লাইভের শেষেই সেই কথাটা বলি। সেটা হচ্ছে আমার রেগুলার বেসিসে আমার দুটো ইউটিউব চ্যানেল আছে, যেটা কমপ্লিটলি হেলথ চ্যানেল। একটা হচ্ছে বাংলা, যেটা আমার 3 বছর কমপ্লিট হয়ে গেছে। 3 বছর ধরে যারা আমার সাথে আছেন তাদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন সাবস্ক্রাইব করছেন তাদেরকে বলবো রেগুলার আপনি ফলো করলে নিশ্চয়ই উপকৃত হবেন। আর পুরনো ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলে সেপারেট প্লেলিস্ট তৈরি করা আছে। ডিজিজ, ফুড, রেসিপিস, হোমিওপ্যাথিক মেডিসিন সব কিছুরই আলাদা করে সব এপিসোড করা আছে, তাই সেই সব এপিসোডগুলো আপনারা দেখতে পারেন। যারা নতুন সাবস্ক্রাইব করছেন তাদের জন্য এটা আমি বলছি। মিস্টার অলোক ঘোষ, থ্যাংক ইউ। ওনার আর কোনো কোশ্চেন নেই, ওনার সব জানা হয়ে গেছে আমার বলার মধ্যে দিয়ে। থ্যাঙ্কস। আর কারো যদি কিছু জানার থাকে, কিছু কোশ্চেন থাকে, জিজ্ঞাসা করতে পারেন। আর আছে আমার একটা নতুন যেটা করেছি, সেটা জাস্ট কিছুদিন হলো, সেটা কিছু নন বেঙ্গলি ফ্রেন্ডসদের রিকোয়েস্টেই করেছি, যারা বাংলাটা একেবারেই বোঝেন না, তাদের নন বেঙ্গলি, তো সেই জন্যই তাদের রিকোয়েস্টে আমার একটা চ্যানেল করা, যেখানে আমি ভিডিও, যদিও আমি প্রচণ্ড গ্যাপ হয় ওখানে ভিডিও দেওয়া, তো আমার বাংলা যতটা গ্যাপ হয় ওটা আরও বেশি, অনেক বেশি গ্যাপ হয়।
আর বুঝতেই পারছেন বাঙালি, তো হিন্দি ভাষাটাও সেই হয়তো সুন্দর করে হয় না, তবু চেষ্টা করি আমি। তো হিন্দি চ্যানেলটার বাংলা চ্যানেলের নাম হচ্ছে হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস, আর হিন্দি চ্যানেলের নাম হচ্ছে বি হেলদি উইথ ডক্টর জয়শ্রী। এবং দুটোরই আমার ফেসবুক পেজও আছে। অনেকে থাকে যারা হয়তো ইউটিউবে খুব একটা জান না, কিন্তু ফেসবুক, সরি ফর আমার একবার ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, যারা অনেকে আছে যারা হয়তো ইউটিউব খুব একটা দেখা হয় না কিন্তু ফেসবুকে থাকেন, তাদের বলবো আমার দুটো চ্যানেলেরই ফেসবুক পেজ আছে। আমি চ্যানেলে যেসব ভিডিও দিই সেগুলো আমি ফেসবুক পেজেও দিয়ে থাকি। একই নামে ফেসবুক পেজ আছে, হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস, যেটা বেঙ্গলি ফেসবুক পেজ, আর হিন্দি ফেসবুক পেজ হচ্ছে বি হেলদি উইথ ডক্টর জয়শ্রী। তো দুটো পেজ এবং দুটো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকি, এবং এই সোশ্যাল মিডিয়াকে আমি কাজে লাগিয়ে আমার এটা জাস্ট ওয়ান অ্যান্ড অনলি এইম যে আমার যতটুকু এক্সপিরিয়েন্স, যতটুকু আমার নলেজ, আজ বহু বছর ধরে আমি এই হেলথ প্রফেশনের সঙ্গে যুক্ত, অনেকটা সময় পার হয়েছে, প্রায় 17-18 বছর আমার মেডিকেল স্ট্রিমে হয়ে গেছে অ্যাজ এ হোমিওপ্যাথিক ডাক্তার, আর নিউট্রিশনের সাথেও অ্যাজ এ ডায়েটিশিয়ানও আমার 12-14 বছর হয়ে গেছে অলরেডি। তো অনেকটা লং টাইম ধরে যে যুক্ত থাকতে গিয়ে আমার যে নলেজ আমি গেইন করেছি, যে এক্সপিরিয়েন্স গেইন করেছি, সেগুলো সব কিছুই যাতে আমি বাড়িতে বসে, কারণ সবাই তো আমার কাছে আসতে পারবে না, আমি থাকি শিলিগুড়িতে, কিন্তু সবার পক্ষে তো আমার কাছে আসা সম্ভব নয়। তো আমি যাতে বাড়িতে বসে সবার কাছে আরও পৌঁছে দিতে পারি আমার অ্যাডভাইস, আমার নলেজ, আমার এক্সপিরিয়েন্স, সেই জন্যই আমার এই চ্যানেলগুলো করা। ওয়ান অ্যান্ড অনলি এইম যে সবাইকে একটু সুস্থ রাখার চেষ্টা। এখনকার জীবনে মানুষ বড্ড বেশি ব্যস্ত, অসুস্থ, চিকিৎসা ট্রিটমেন্ট ব্যবস্থা যতটাই উন্নত হোক, রোগও তত বেশি বাড়ছে। থ্যাঙ্কস যারা এখন জয়েন করছেন। অলরেডি আমি যা বলার, আমি আজকে টপিক রিলেটেড আমি সব কিছু বলে দিলাম। যদি আজকে টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আর এতক্ষণ যে আমি কথাগুলো বললাম সেটার ভিডিওটা আমি শেয়ার করব আমার অ্যাকাউন্টে, সবাই দেখবেন, এবং তখনও যদি কোনো কোশ্চেন থাকেন কোশ্চেন করবেন। আমি কি ধরে নেবো যে আপনাদের আর কারোর কিছু কোশ্চেন নেই? যারা অলরেডি অনলাইন আছেন তাদেরকে আমি বলছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। জেনারেলি আমি লাইভ করলে আরও বেশিক্ষণ থাকি, কিন্তু আমি জানি আজকে বেশিক্ষণ থাকলে সবার সেই সময়টাও অসুবিধা আছে, আমারও অসুবিধা আছে। তো সেই জন্যে আজকে আমি একদম অন টাইমে আমি অফ করতে চাইছি। তো এখনও পর্যন্ত কারোর কোনো কোশ্চেন নেই। তো এরপর আমি সবাইকে গুড নাইট, শুভরাত্রি, আবার সবাইকে শুভ মহালয়া, এবং আমাদের দুর্গাপুজো উপলক্ষে আগাম শুভেচ্ছা সবাইকে জানাই, শারদীয়ার শুভেচ্ছা জানাই। আমি খুব গুছিয়ে সুন্দর করে বলতে পারছি না সবাইকে আমি আমার তবে আমার আন্তরিকতা অবশ্যই আছে আপনাদের সাথে, এবং আপনারা যেভাবে আমার সাথে আছেন এভাবে আমার সাথে থাকুন। ক্ষতি কারোর কিছু আমি কখনোই করব না, এবং আমার চ্যানেলের মাধ্যমে, আমার পেজের মাধ্যমে আমার সাথে যুক্ত থাকলে আপনাদের কারোর কোনো রকম কোনো ক্ষতি হবে না, অবশ্যই আপনারা উপকৃত হবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন। এই মুহূর্তে যদি কোনো কোশ্চেন করার থাকে আজকের টপিক রিলেটেড, অন্য কিছু টপিক নয় কিন্তু, কারণ হেলথ প্রবলেম তো বিশাল ব্যাপার। আপনার যদি আজকের টপিক রিলেটেড পুজোর সময় পুজো এনজয় করতে গিয়ে যদি আপনার কিছু সমস্যা হয়ে থাকে, যদি আপনার কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনি এই মুহূর্তে কোশ্চেন করুন, নাহলে আমি জাস্ট ফিনিশ করব। সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালোভাবে সুস্থভাবে পুজো এনজয় করুন, এবং যেই কথাগুলো আজকে আমি বললাম, যেই ছোট ছোট যে টিপসগুলো আমি বললাম, সব কিছুর উদ্দেশ্য শুধু একটাই বলবো, সব কিছুর সাথে একটু লিমিট, সব কিছুর মধ্যে একটা লিমিটেশন রাখবেন, ভালো করে ফ্লুইড ইনটেক করবেন, আর ফুড চয়েসটা একটু বুঝে করবেন, এবং আবার আপনার যদি কোনো ডিজিজ কন্ডিশন থাকে সেটাকে মাথায় রেখে অবশ্যই খাবার খাওয়া, লাইফস্টাইল সব কিছু করবেন। আপনার বেনিয়ম কিছু হবে ঠিকই, কিন্তু আপনার ডিজিজ কন্ডিশনকে একদম কষ্ট দিয়ে, ডিজিজ কন্ডিশন আছে তারপরেও আপনি সেটার সঙ্গে যুদ্ধ করে আপনি নিয়ম ব্রেক করবেন না, সেটার জন্য যেন কোনো রকম অসুবিধায় না পড়তে হয়। আশা করছি আর কারোর কোনো কোশ্চেন নেই। সবাইকে নমস্কার, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে পুজো এনজয় করুন। চলুন আজকের মতো এখানেই রাখি।